Hello students, I am your teacher at Leading Study Institute. Today our topic is the Book of Nature written by Jawaharlal Nehru. তাহলে আমরা আগের দুটো ক্লাসে কিন্তু এই পাঠ্যাংশে যেটা ছিল সেটা আমরা পড়েছি এর বিষয়বস্তু এবং এই নিয়ে কিছু কিছু আমরা এক্সারসাইজ করেছি। তাহলে এই যে এই চ্যাপ্টারের কিছু এক্সটেন্ডেড এক্সারসাইজ এবার করা যাক। তাহলে আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ খেয়াল করে দেখো, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমাদের এই যে পাঠ্যাংশ, এই যে পাঠ্য, এটা থেকে তথ্য নিয়ে নিচের যে শূন্যস্থান সেগুলোকে পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ ড্যাশ। অর্থাৎ সেই যে পুরনো কাল, সেই যে প্রাচীন যুগ, সেই সময় কোনো বই লেখাই সম্ভব ছিল না। তার কারণ আমরা জেনেছি যে বিকজ দেন মেন ডিড নট এক্সিস্ট। অর্থাৎ তখন কিন্তু কোনো মানুষেরই অস্তিত্ব ছিল না, তাই বই লেখারও কেউ ছিল না। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান ড্যাশ। তাহলে কোনো যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আমরা পড়তে চাই, যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজটা পড়তে চাই, তাহলে আমাদের কি জানতে হবে? আমাদেরকে তার যে অ্যালফাবেট, অর্থাৎ হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। অর্থাৎ আমাদেরকে সেই যে ল্যাঙ্গুয়েজ, সেই যে ভাষা, তার বর্ণমালা সম্পর্কে আমাদের জানতে হবে। পরেরটা বলছে আ স্মল পিবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট ড্যাশ। অর্থাৎ একটা যে ছোট্ট যে পিবল, একটা ছোট্ট যে নুড়ি, সেটা কিসের অংশ? পার্ট অফ আ বিগ রক। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এর পরেরটা বলছে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন ড্যাশ। অর্থাৎ সমুদ্র যে ধার, সমুদ্র যে তট, সেই সমুদ্র তটে ছোট ছোট ছেলেরা কি করছে, কি করে? বলবো কি ক্যান প্লে অ্যান্ড মেক castles আউট অফ স্যান্ড। অর্থাৎ সেই যে ছোট ছোট ছেলেরা, তারা খেলাধুলা করে এবং বালির যে দুর্গ সেটা তৈরি করে। তাহলে প্রথমটার উত্তর আমরা পেয়ে গেলাম, কি হলো? দেন মেন ডিড নট এক্সিস্ট। দ্বিতীয়টার উত্তর আমরা পেলাম হ্যাজ নট লার্ন ইটস অ্যালফাবেট, হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। সরি, এটা আরেকবার দেখে নেবে। দ্বিতীয়টার উত্তর আমরা তাহলে কি পেলাম? হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। তৃতীয়টা অফ আ বিগ রক। চতুর্থটা ক্যান প্লে অ্যান্ড মেক কাসলস আউট অফ স্যান্ড। আচ্ছা, এরপরে তাহলে আমরা এর পরের যে এক্সারসাইজ, এরপরে আমরা এর পরের যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজে চলে যাব। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ দেখো বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্য থেকে আবার আমাদের তথ্য নিয়ে নিচের যে চার্ট, নিচের যে ছক, সেটা পূরণ করতে হবে। দেখো চার্টে একদিকে রয়েছে কিন্তু স্টেটমেন্ট, যেটা আমাদের বলে দেওয়া রয়েছে, তার অপর দিকে রয়েছে রিজন, অর্থাৎ কারণ। একটা করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমটায় দেখো স্টেটমেন্টে কিন্তু বলে দিয়েছে যে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, মানে রূপকথার যে গল্প, সেই গল্প কিন্তু সত্যি না হলেও চলে। তাহলে এর রিজন কি? এর রিজনে আমরা জানি যে বিকজ দোজ আর বেসড অন ইমাজিনেশন। এর কারণ কি? রূপকথার যে গল্প, এটা যে বাস্তবে সত্যি নাও হতে পারে, এটা যে সত্যি না, এর কারণ হচ্ছে কি? এটা কল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। একইভাবে পরেরটা দেখো আমাদের বলছে আ পিস অফ স্টোন অর রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পিবল। অর্থাৎ একটা টুকরো পাথর
একটা যে পাথরের যে টুকরো সেটা কিন্তু একটা নুড়ির থেকে দেখতে আলাদা। এর তাহলে স্টেটমেন্ট আমরা যা পড়লাম, এবারে রিজন, বিকজ stone or rock is full of corners or rough edges, whereas pebble is round and smooth. তাহলে একটা পাথরের টুকরো একটা নুড়ির থেকে কেন আলাদা? বলছে বিকজ স্টোন অর রক ইজ ফুল অফ কর্নার্স অর রাফ এজেস, ওয়্যারাজ পিবল অর্থাৎ যে নুড়ি ইজ রাউন্ড অ্যান্ড স্মুথ, অর্থাৎ কি যে গোলাকার এবং মসৃণ। তাহলে এবার আমরা চলে যাই এর পরেরটা। এরপরটা দেখো বলছে স্টেটমেন্টে, a bit of rock from some mountain side reaches a little valley, অর্থাৎ কোনো পর্বতের পাশ থেকে এক টুকরো যে শিলা, এক টুকরো পাথর এসে ছোট্ট উপত্যকায় পৌঁছায়। এর কারণ কি? এর কারণ হবে বিকজ when rain comes it washes the bit of rock down to the little valley, অর্থাৎ বলছে কারণ যখন বৃষ্টি হয়, when the rain comes it washes the bit of rock down for the little valley, অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টি কিন্তু পাথরের টুকরোটাকে ধুয়ে নিয়ে চলে যায় ছোট্ট উপত্যকায়। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। এর পরের প্রশ্নটা আমাদের বলছে অল পিবলস ডু নট বিকাম স্যান্ড, অর্থাৎ সমস্ত নুড়ি কিন্তু বালিতে পরিণত হয় না। এর কারণ কি? বিকজ রিভার লিভস some pebbles behind its course, অর্থাৎ বিকজ রিভার লিভস সাম পিবলস বিহাইন্ড ইটস কোর্স, অর্থাৎ নদী কিন্তু সমস্ত যে নুড়ি পাথর সবগুলোকেই কিন্তু বই নিয়ে চলে না, কিছু কিছু নুড়ি পাথরকে সে ফেলে রেখে চলে যায়। তাহলে এভাবে আমরা স্টেটমেন্ট অ্যান্ড রিজন অর্থাৎ অ্যাক্টিভিটি 7টা শেষ করলাম। এরপর চলে যাবো এর পরের অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 8-এ। দেখো অ্যাক্টিভিটি 8-এ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি আমরা পাবো সেই প্রশ্নগুলির কিন্তু সঠিক উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা বলছে যে হোয়াট থিংস বা উইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি হিস্ট্রি বা আর্লি টেল। এই তাহলে আমাদের চারপাশের কোন জিনিসগুলো আমাদের এই পৃথিবীর প্রথম দিকের ইতিহাস আমাদেরকে জানায়? বলছে রকস and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals are the thing as to tell us about the earth's
স্টোরি বার্ডস টেল। অর্থাৎ এর উত্তরে আমরা কি পেলাম, বলছে রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ old animals are the things around us to tell us about the earth's tale। অর্থাৎ শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি, এই যে জীবাশ্ম, এইগুলো আমাদেরকে পৃথিবীর প্রথম দিকের ইতিহাস সম্পর্কে কিন্তু জানায়। এর পরের প্রশ্ন দেখো, বলছে why does people have স্মুথ সারফেস? অর্থাৎ একটা নুড়ির উপরিতল এত মসৃণ কেন? এর উত্তর আমরা দেখব। Carried by the river, the pebble becomes smooth because it rolls at the bottom of the river and its edges are worn away and its rough surface becomes smooth and shiny। অর্থাৎ বলছে এর উত্তরে carried by the river and the pebble becomes smooth because it rolls at the bottom of the river and its edges are worn away and its rough surface becomes smooth and shiny। অর্থাৎ নদীর দ্বারা যখন এই যে এই নুড়িগুলো যখন বাহিত হচ্ছে, তখন নদীর তলদেশে ঘুরতে ঘুরতে এদের যে কিনারা অর্থাৎ এদের যে এজেস, এইগুলো ক্ষয়প্রাপ্ত হয় আর এদের উপরিতল হয়ে ওঠে শাইনি অ্যান্ড স্মুথ, অর্থাৎ মসৃণ ও চকচকে। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। এর পরের প্রশ্নে আমাদের বলছে হাউ ডাজ a pebble becomes grains of sand? অর্থাৎ কিভাবে একটা নুড়ি কিন্তু বালির কণায় পরিণত হয়, কিভাবে? তাহলে এর উত্তরে আমরা করব when a river carries a pebble on it becomes smaller and smaller till at last it becomes a grain of sand। অর্থাৎ বলছে when a river carries a pebble on it becomes smaller and smaller till at last it becomes a grain of sand। বলছে যখন একটা নদী নুড়িকে বয়ে নিয়ে যায়, এটা ছোট হতে থাকে এবং ছোট হতে হতে সে শেষে কিন্তু একটা বালির কণায় পরিণত হয়ে যায়। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল হাউ ডাজ আ পেবল বিকামস grains of sand, তার উত্তরে বলবো when a river carries a pebble on it। তাহলে আমাদের এই যে প্রশ্নটা ছিল how does a pebble becomes grain of sand, এর উত্তর আমরা জানতে পারলাম when a river carries a pebble on it becomes smaller and smaller till at last it becomes a grain of sand। তাহলে এর পরের যে প্রশ্ন সেটা চলে যাই আমরা, what does the author mean by the great book of nature? অর্থাৎ আমাদের এই যে লেখক, যে বইয়ের যে নাম দ্য বুক অফ নেচার বা দ্য গ্রেট বুক অফ নেচার, এটা বলতে কি বুঝিয়েছেন? এর উত্তরে আমরা করব
by the great book of nature, the author means different part of nature where from we learn a lot about the ancient past, even when there was no life on earth. তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, তার উত্তরে আমরা করব বাই দ্য গ্রেট বুক অফ নেচার, এটা কোটেশনে রাখবো আমরা, বাই দ্য গ্রেট বুক অফ নেচার দি অথর মিনস ডিফারেন্ট পার্টস অফ নেচার ওয়ার ফ্রম উই লার্ন a lot about the ancient past even when there was no life on earth. তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8 যেটা, সেটা এখানে শেষ হলো। এবার আমরা চলে যাব এর পরের অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ দেখো বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, 1 ইজ ডান ফর ইউ। তাহলে অ্যাক্টিভিটি 9-এ আমাদের এই যে সেন্টেন্সগুলো রয়েছে এ বি সি ডি ই এফ, এই সেন্টেন্সগুলোকে আমাদের সঠিক কিন্তু ক্রমানুসারে সাজাতে হবে, যেভাবে আমরা পাঠ্যাংশে এদেরকে পেয়েছি। বলছে 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা করে দেওয়া রয়েছে, সেটা কোনটা? সেটা হচ্ছে ডি, যেটা এরা বলছে 1, অর্থাৎ প্রথমে এসছে। সেটা কি বলছে? আ বিট অফ রক ইজ পুশড বাই আ মাউন্টেন স্ট্রিম ইনটু আ লিটল রিভার। তাহলে এরপরে এ দাগে আমরা দেখি বলছে দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। তাহলে যে ছোট্ট যে নদী, সেই নদীটাকে আরো একটা বড় নদীতে নিয়ে যায়, এটা 2। তারপরে বলছে এফ এর দেখো দ্য এজেস অফ দ্য রক আর ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, এটা তাহলে এরপরে 3। একইভাবে সিতে বলছে ইট বিকামস আ পেবল, এটা হচ্ছে 4। সেভাবে এই 5-এ অর্থাৎ ইদাগে বলছে the pebble becomes smaller because it is carried on by the river, অর্থাৎ এটা 5-এ। এবং শেষে যেটা বাকি রয়েছে অপশন বি বলছে at last it is turned into grains of sand, এটা 6-এ। তাহলে এভাবে এ হচ্ছে 2, বি 6, সি 4, ডি 1, ই 5 আর এফ 3। এভাবে তাহলে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি 9টা করে ফেললাম। এবার চলে যাই এর পরের অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 দেখো বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। এই যে আমাদের ধরো এটা কলাম এ আর এটা ধরো কলাম বি। কলাম এতে রয়েছে 1 2 3 4 5 6। একইভাবে এখানে রয়েছে এ বি সি ডি ই এফ। তাহলে এইখানে রয়েছে বাক্য আর এপাশে রয়েছে তার মানে। এবার আমাদের কিন্তু কোনটার সাথে কোনটা হয় সেটা মেলাতে হবে একটা, অর্থাৎ এফ দাগ এরা বলে দিচ্ছে এফ দাগে হবে 1। 1-এ কি ছিল? ফ্যাসিনেটিং, যার মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আর চার্মিং, তাহলে 1। একইভাবে বি 2 দাগ দেখো রয়েছে মিয়ারলি, তাহলে মিয়ারলির সাথে কি হতে পারে? ডি দেখো রয়েছে অনলি অর জাস্ট, তাহলে এটা হতে পারে। আচ্ছা 3-এ রয়েছে দেখো ফরচুনেটলি, তাহলে ফরচুনেটলি মানে কি দাঁড়ায়? লাকিলি, অর্থাৎ ই। তারপরে রয়েছে অ্যালফাবেট, অর্থাৎ কি? বর্ণমালা, তাহলে
এতে দেখো বলছে দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটা অ্যালফাবেটের কথা বোঝাচ্ছে। তারপর দেখো 5-এ রয়েছে সারফেস। সারফেস শব্দের অর্থ আমরা কি বলছি? টপ ভিজিবল সাইড, অর্থাৎ বিতে এদের সাথে আমরা মিল পাচ্ছি। 5 অবশ্যই যারা বাকি রয়েছে আমাদের 6 দাগের ওয়ার্ন, যার মানে অর্থাৎ কি বিকেম ড্যামেজড বাই ইউজ। 6 তাহলে এভাবেই কিন্তু আমরা এর পাশে বক্সে মিলিয়ে দেবো A 4, B 5, C 6, D 2, E 3 আর F 1। তাহলে বোঝা গেল এটা কিভাবে করতে হয়। এরপর আমরা চলে যাব এর পরের অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ দেখো বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ আমাদের এখানে যে বক্সটা রয়েছে এই বক্স থেকে কিন্তু একটা যে সঠিক অপোজিট সেটা বেছে নিয়ে নিচের যে আন্ডারলাইন্ড ওয়ার্ডস এগুলোকে রিপ্লেস করতে হবে। প্রথমটা বলছে যে দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, আর্লির নিচে আন্ডারলাইন করা আছে। ধরো আচ্ছা, প্রথমটা দেখো কি বলছে, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। তাহলে আর্লির নিচে আন্ডারলাইন করা আছে, আর্লিটাকে চেঞ্জ করে আমরা যদি বলি লেট, তাহলে এটা হয়ে যাচ্ছে। একইভাবে দ্বিতীয় বাক্যটা রয়েছে শি, বলছে শি ইজ লুকিং ভেরি হ্যাপি। তাহলে এটার করতে হচ্ছে আমাদের কিন্তু বিপরীত। তাহলে বিপরীত করতে গেলে আমাদের করতে হবে হাউ আগলি শি লুকস। একইভাবে 3 নম্বরে বলছে যে দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ আ স্মুথ বার্ক। তাহলে এর যে বিপরীত যদি করি তাহলে বলবো দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ রাফ বার্কস। এবং ডি দাগে বলছে যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। যদি ফাউন্ডের অপোজিটে আমরা যদি লস্ট করি তাহলে যতীন লস্ট হিজ পেন্সিল বক্স। এবং শেষেরটা বলছে ইদাকে বলছে স্মিতা লার্ন টু সাবস্ট্র্যাক্ট। অর্থাৎ স্মিতা কিন্তু যে সাবস্ট্র্যাক্ট, এই সাবস্ট্র্যাক্ট আন্ডারলাইন্ড ওয়ার্ড, এই সাবস্ট্র্যাক্টের অপোজিট আমরা দিতে পারি অ্যান্ড। তাহলে এইভাবে আমাদের যে অ্যাক্টিভিটি 11 সেই অ্যাক্টিভিটি 11টা হয়ে গেল। তাহলে অ্যাক্টিভিটি 12A দেখো, অ্যাক্টিভিটি 12A-তে বলছে রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট অ্যাপোস্ট্রফি মার্ক ইন প্রপার প্লেসেস। তাহলে আগে যেরকম আছে সেরকমভাবে আমরা প্যারাগ্রাফটা পড়ি। Rahim's father is a well-known person. The honorable MLA of the area is his relative. He has donated a good sum of money to the local library for buying new books. The library is located near the girls' high school. Sabina's brother and Akram's sister often visit the library. They like to read children's storybooks and Tagore's poems. Their parents also go there to read newspapers after the day's work. তাহলে অ্যাপোস্ট্রফিস কিন্তু আমাদের সঠিক জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখে নেব রহিমস, তারপরে গার্লস, আবার রহিমের মতনই নাম বোঝা যাচ্ছে সাবিনাস, আকরামস, চিলড্রেন্স, টেগরস এবং সবশেষে ডেজ। তাহলে এই যে এইভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটি 12A যেখানে প্রপার অ্যাপোস্ট্রফি এস বসবে সেই ছকটা আমরা করে ফেললাম। এরপর চলে যাব আমরা এর পরের অ্যাক্টিভিটি 12B। অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 12B-তে দেখো বলছে রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কারেক্টেড ফর্মস অফ দ্য ওয়ার্ডস হোয়াট এভার অ্যাপ্লিকেবল। অর্থাৎ কারেক্টেড যে একটা দেখো আমরা করে বুঝে নিই, ইউ আর আমাদের প্যাসেজে রয়েছে সেটাকে আমরা লিখবো এভাবে ইউ আর। আমাদের প্যাসেজে রয়েছে ক্যান নট, সেটাকে আমরা এইভাবে লিখবো যে কান্ট। আমাদের প্যাসেজে কিন্তু তারপরে রয়েছে যে ইউ হ্যাভ, সেটাকে আমরা লিখবো ইউ হ্যাভ। পাচ্ছি রয়েছে শুড নট, যেটাকে আমরা লিখবো
শুডেন্ট। তারপর আমাদের রয়েছে যে ইউ উইল, যেটাকে আমরা লিখব ইউ উইল। তাহলে এইভাবে কিন্তু এই প্যাসেজ থেকে আমরা এই ফর্মগুলো ইউ আর, কান্ট, ইউ হ্যাভ, শুডেন্ট, ইউ অল, এই ফর্মগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এরই সাথে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটি 12B, সে অ্যাক্টিভিটি 12B শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই যে টেক্সট, দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু, এই টেক্সটটা আমাদের কিন্তু এখানেই শেষ হলো, আমাদের লেসন নাম্বার 1। তাহলে আমাদের এই যে ইউনিট বা এই সমগ্র টেক্সট থেকেই কোনো যদি তোমাদের সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সকলকে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।